আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সফলতার ১০টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ যারা জীবনে সফল হতে চান, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আশা করি ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। সফলতা এটি একটি মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পদ। দেখুন, পৃথিবীতে মানুষ একটি স্পেসিফিক উদ্দেশ্য নিয়েই আসেন। আল্লাহ পাক আমার আপনাকে যে কোনো ফ্যামিলিতেই পাঠাক না কেন, সেই ফ্যামিলি থেকেই যদি আমার আপনার অদম্য ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে অবশ্যই আমি আপনি যে যে প্রফেশনে আসি না কেন, আমাদের জায়গা থেকে স্পেসিফিক আমাদের যে স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, কিছু প্রসেসের মধ্য দিয়ে যদি আমি আমাদের দৈনন্দিন কাজ, আমাদের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টাকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের যে বাস্তবতা স্বপ্নগুলো অ্যাচিভ করতে পারবো। সেই রকম 10টি পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, যেটা আমি মেনটেন করি ইনশাল্লাহ। এক নাম্বার এক নাম্বার পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল। দেখেন, বর্তমান ওয়ার্ল্ডে কমিউনিকেশন স্কিল হচ্ছে মোস্ট অফ দ্য টপ নাম্বার ওয়ান স্কিল। তা কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে, দেখুন, আমরা সবসময় একজন ব্যক্তির সাথে যখন কমিউনিকেশন করি, তখন আমরা ফার্স্ট টাইম তাকে কোশ্চেন করি যে আপনার সমস্যা কি। আমরা এই যে সমস্যা, যেটা কোশ্চেন করি সমস্যা কি, এটা সমস্যা না জিগিয়ে আমরা কোশ্চেন করতে পারি আপনার প্রত্যাশাটা কি। যখন একজন মানুষকে আমরা কোশ্চেন করব যে আপনার প্রত্যাশাটা কি, তখন এটা হবে সবচেয়ে পজিটিভ অ্যাপ্রোচ, এবং অপর সাইডের মানুষটাও ফুল কমিউনিকেশনে আপনাকে ফিডব্যাক দেবে, তার সমস্যা আপনার সাথে শেয়ার করবে। দেখুন, একজন মানুষকে আপনি বোঝাইতে হবে যে মানুষটার সাথে আপনি কমিউনিকেশন করতে চাচ্ছেন, যে বিষয়টা নিয়ে আপনি ডিসকাশন করতে চাচ্ছেন, সেই বিষয়টা সম্পূর্ণ হবার পরে অপর সাইডের যে মানুষটা আছে তার বেনিফিট কি, সে কি লাভবান হবে, এবং তার ফিউচারে এই কাজটা সম্পূর্ণ হবার পরে কি ভ্যালু অ্যাড করবে, এইটা যদি আপনি বুঝাইতে পারেন, তাহলে অবশ্যই সেই মানুষটা ওই কাজে নিজেকে ইনভলভ করবে। এটা হচ্ছে কমিউনিকেশনের মেন এবং প্রধান পার্ট। আমি অপরকে দিয়ে একটা কাজ করাবো, কিংবা আমাকে দিয়ে আরেকজন একটা কাজ করাবে, সে যে কাজটা করাবে, সে যদি আমাকে সেই কাজের বেনিফিটটা বোঝাতে না পারে, তাহলে কখনোই তার ওই কাজটা আমি সম্পূর্ণ করব না। ইভেন আমি অন্যকে দিয়ে যে কাজটা করাবো, সেই কাজের পরিপ্রেক্ষিতে ওই মানুষটার কি বেনিফিটেড হবে, তার লাভ কি হবে, এটা যদি আমি ওই মানুষটাকে বুঝাইতে না পারি, অবভিয়াসলি সেই মানুষটা কি হবে না, ওই কাজটা ফুল এফোর্ট এবং গুরুত্ব দিয়ে করবে না। তো এই জায়গাটা হচ্ছে একটা মানুষের পিপল ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা যখন কমিউনিকেশন করি, অবশ্যই অপর সাইডের ওই মানুষটাকে বেনিফিট বুঝাইতে হবে। এটা হচ্ছে এক নাম্বার সাকসেসের ক্ষেত্রে। পিপল ম্যানেজমেন্ট, পিপলকে রিড করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই স্কিলটা যদি আপনি যে প্রফেশনে সাকসেস হইতে চান, এটা আপনার মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে আপনার লিডারশিপ। লিডারশিপ জিনিসটা হচ্ছে একটা রেয়ার, এটা আপনার জন্ম থেকেই কোনো মানুষের মধ্যে তৈরি হয় না, এটা নিজের মধ্যে তৈরি করতে হয়। লিডারশিপ হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সব সফলতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন একটি উদাহরণ দেই, দেখবেন আদিম যুগে মানুষ কি করত,
গুহায় বসবাস করত। গুহায় কোথায় বসবাস করত? যে গুহার নিকটে একটা নদী আছে, নদী থেকে মাছ ধরতে পারবে, এবং যে গুহার আশেপাশে কিছু গাছ আছে, ফলের গাছ, যে গাছ থেকে তারা কি করতে পারবে, আপনার ফল ফলালি খেতে পারবে। এবং ওই সময় নানান রকম প্রাকৃতিক দুর্যোগ হতো। দেখবেন ওই সময় আদিম যুগে তারা কি করত, আপনার বিভিন্ন গাছের সরঞ্জাম দিয়ে তারা আপনার পশুর আক্রমণ বলেন, বিভিন্ন জীবজন্তুর আক্রমণ তারা মোকাবেলা করত। এখন কোশ্চেন হচ্ছে, সেই আদিম যুগ থেকেই লিডারশিপের একটা ধারা আছে। সেটা কি? দেখবেন একটা গোত্রে যে মানুষটা লিডিং করত, কি লিড করত, যে এখন বন্যা আসতে পারে, এখন জলোচ্ছ্বাস আসতে পারে, এখন বন্য প্রাণী আক্রমণ করতে পারে, তোমরা এইভাবে বাসা বানাও, তোমরা এইভাবে কি করো, তোমার এই হাতিয়ারটা তৈরি করো। এই জিনিসগুলা যে মানুষগুলোর কাছ থেকে আসতো, একটা সময় কি ওই গোত্রের ওই মানুষটাকেই সবাই লিডার হিসাবে মানত। দ্যাট মিন্স আদিম যুগ থেকে যদি আপনি প্রসেস বাই প্রসেস লিডারশিপের সংখ্যা বের করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই একটা পয়েন্ট মাথায় আসবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার লিডারশিপ হইতে গেলে সবার আগে আপনাকে সিচুয়েশন রিড করা বুঝতে হবে। সিচুয়েশন রিডটা কি? অর্থাৎ প্রত্যেকটা ঘটনার পিছনে সূক্ষ্ম এবং গভীর কিছু কারণ থাকে, যে কারণ এবং যে জিনিসটার কারণে একটা প্রবলেম সংগঠিত হয়, যেটাকে বলা হয় রুট কজ অ্যানালাইসিস। অর্থাৎ আপনাকে হইতে হবে প্রবলেম সলভার। আপনার অধীনে যারা কাজ করে প্রত্যেকটা মানুষ আপনার নিঃসন্দেহে নিঃসংকোচভাবে প্রত্যেকটা সমস্যা তারা যেটা সমাধান করতে না পারবে, তারা অবশ্যই আপনার কাছে আসবে। এবং আপনার কাছে কিভাবে আসবে? হু সিলেকশনের মাধ্যমে। হু জিনিসটা কি? যেমন একটা প্রবলেম এক জায়গায় সংগঠিত হয়েছে, আপনার অধীনে 3টা লেয়ার আছে, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার ইনচার্জ, আপনার লাইন চিফ, আরএমজি সেক্টর। যেহেতু আমি আরএমজি সেক্টরে কাজ করি, এখন একটা লাইন চিফ একটা প্রবলেমে পড়ছে। সেই প্রবলেমটা সমাধানের যে স্কিল, দক্ষতা, নলেজ, জ্ঞান, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেটা কি সেই লাইন চিপের নাই। তাহলে দ্যাট টাইম, অর্থাৎ সেই মুহূর্তে অবশ্যই সেই লাইন চিপটাকে হু সিলেকশন করা শিখতে হবে, হু সিলেকশন এক্সপার্ট বানাইতে হবে। এটা হচ্ছে লিডারশিপের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হু মানে কে, দ্যাট মিন্স কে এই প্রবলেমটা সমাধান করতে পারবে। হু আমি নিজে হইতে পারি, হু আমার ইমিডিয়েটলি বস হইতে পারে, এবং হু আমার যে ডিপার্টমেন্ট হেড আছে সে হইতে পারে। দেখুন, এখন আমি যদি দেখি যে হ্যাঁ আমার এই প্রবলেমটা আমি রিসার্চ করে দেখলাম, চিন্তা করে দেখলাম, এই প্রসেসটা আমার যে সেকশন হেড এই স্যারটা আমার এই সমস্যার সমাধান করতে পারবে, তাহলে দেন অ্যান্ড দেন ওই স্যারকেই ইংগেজ করতে হবে, ওই স্যারকেই প্রবলেমটা সম্পর্কে জানাইতে হবে, যাতে সে ওয়ান টাইমে এই প্রবলেমটা সলভ করতে পারে। তাহলে লিডারশিপের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হু সিলেকশন, এবং ওই হু সিলেকশনে অবশ্যই আপনার নামটা সবার আগে আসতে হবে। দ্যাট মিন্স আপনি লিডার মানে আপনাকে মাল্টিপুল প্রবলেম সলভার হইতে হবে। যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো ধরনের যে কোনো সমস্যা আপনি পর্যন্ত আসা মানে ওই প্রবলেমটা সলভ, এই স্কিলটা অবভিয়াসলি আপনার মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে। এটা হচ্ছে লিডারশিপের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রবলেম সলভার। অর্থাৎ আপনাকে কি করতে হবে? এনি কাইন্ড অফ প্রবলেম সমাধানে এক্সপার্ট হইতে হবে। ইটস ইম্পর্টেন্ট। আপনি যে যে প্রফেশনে সাকসেস হইতে চান, ওই প্রফেশনের প্রত্যেকটা সমস্যা কিভাবে উৎপন্ন হয় এবং ওইটার সমাধানের ওয়ে কি, সবচেয়ে বেস্ট পদ্ধতি কি, ওইটা সম্পর্কে আপনাকে এক্সপার্ট হইতে হবে। তাহলে লিডার হিসাবে সবাই আপনাকে এক্সপার্ট ভাববে এবং লিডার হিসাবে সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি লিডার হইতে গেলে কোনো বৈষম্য করবেন না। আপনার অধীনে যতগুলো লোক কাজ করে প্রত্যেকটা লোককে আপনার শেখানোর একটা মন মানসিকতা থাকতে হবে, এবং প্রত্যেকটা লোককে ইকুয়াল সমানভাবে আপনাকে সুযোগ সুবিধা দিতে হবে।
এই জিনিসগুলো যদি আপনি দিতে পারেন, অবশ্যই লিডারশিপ হিসাবে আপনি সাকসেসফুলভাবে আপনার জব আপনি কন্টিনিউ করতে পারবেন। 3 নাম্বার সাকসেস হইতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কি? টাইম ম্যানেজমেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা কি? অর্থাৎ আপনার প্রত্যেকটা সময় কোন জায়গায় আমরা ব্যয় করি, কোন পয়েন্টে আমরা খরচ করি, এটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে? 100% খেয়াল রাখতে হবে। কিভাবে খেয়াল রাখতে হবে? প্রপার প্ল্যানিংটা কিভাবে করতে হবে? PDCA একটা ফর্মুলা আরএনজি সেক্টরে, যেটা আমরা 100% মেনটেন করি। পিতে প্ল্যান, তারপরে হচ্ছে আপনার ডিতে ডু, তারপরে এতে অ্যাক্ট, সিতে চেক। অর্থাৎ যে কোনো কাজ করার আগে আমাদেরকে সূক্ষ্ম এবং সঠিক একটা প্ল্যান সেট করতে হবে। সেকেন্ড হচ্ছে ওই প্ল্যানটা বাস্তবায়নের জন্য আমাদের যে কাজগুলা স্টেপ বাই স্টেপ করা দরকার, ওইখানে আমাদের অবভিয়াসলি কি করতে হবে? 6S মেনটেন করতে হবে। 6S মানে কি? 1 নম্বর হচ্ছে শর্ট মানে ওই কাজটা সম্পূর্ণ করার পরে যত ধরনের আননেসেসারি এক্সারসাইজ আছে, অর্থাৎ সবগুলো আমাদের কি করতে হবে? এলিমেন্ট করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এবং যে টুলসগুলো আমাদের সবার আগে দরকার, ওইটা আমাদের একবারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ মানে স্টেপ বাই স্টেপ কি করতে হবে? সাজাতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার সেট ইন অর্ডার বলতে কি? মনে করেন যে জিনিসটা সবার আগে আমাকে করা দরকার, ওই কাজটা আমাকে সূক্ষ্মভাবে করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার শাইন, মানে আপনি যে কাজটাই করব অবশ্যই কাজটা গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে। 4 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ মানসম্মত। অবভিয়াসলি আপনার কাজটা হইতে হবে মানসম্মত এবং অ্যাজ পার কোম্পানির পলিসি, অর্থাৎ SOP, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী। 5 নম্বর হচ্ছে সাস্টেনেবল, অর্থাৎ সাস্টেন। এই যে প্রথম যে শর্ট, সেট ইন অর্ডার, শাইন এবং স্ট্যান্ডার্ড, এই 4টে জিনিস যে আপনি স্টেপ বাই স্টেপ করব, এটা কি হওয়া যাবে না? ডাউন হওয়া যাবে না, এটা ডে বাই ডে আপ হইতে হবে। এবং 6 নম্বরে হচ্ছে সেফটি, অর্থাৎ প্রত্যেকটা কাজের প্রথমে আমাদের কি করতে হবে? 100% সেফটি মেনটেন করতে হবে। যদি আমরা করতে পারি, অবভিয়াসলি আমাদের টাইম ওয়েস্ট হবার কোনো সুযোগ নেই। দেখুন, টাইম হচ্ছে সাকসেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস। আমরা সময়কে ব্যবহার করেই কি করি? আমরা সাকসেস হই। আমরা সময়কে ব্যবহার করে কি করি? আমরা মানি আর্ন করি। আমরা সময়কে ব্যবহার করে কি করি? আমাদের জ্ঞান বৃদ্ধি করি। আমরা সময়কে ব্যবহার করে কি করি? আমাদের লাইফের প্রত্যেকটা কাজ আমরা সম্পূর্ণ করি। দেখবেন পৃথিবীর একজন মানুষের প্রত্যেকটা কাজের সাথে 1 নাম্বার এবং প্রথম থেকে শেষ যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সময়। অতএব যারা সাকসেসফুল মানুষ, তারা প্রত্যেকটা সময়কে কি করে? নষ্ট করে না এবং প্রত্যেকটা সময়কে তারা নিজের জন্য কাজে লাগায়। সাকসেসফুল মানুষ হইতে গেলে অবশ্যই সময়কে আমাদের জন্য কাজে লাগাইতে হবে। সময়কে যদি আমরা আমাদের জন্য কাজে লাগাইতে না পারি, তাহলে সময় আমাদের কাছ থেকে কি হবে? অপচয় হয়ে যাবে। তাই 3 নম্বরে যেটা, যারা সাকসেসফুল মানুষ, অবশ্যই আমরা কি করব? সময়কে সঠিক এবং যাতে ওয়েস্ট না হয় সেইভাবে তাকে সাকসেস হওয়ার জন্যে প্রত্যেকটা পয়েন্টে ব্যবহার করব। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং, সমস্যা সমাধান। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আপনার যে কোনো জিনিস যদি আপনি বাস্তবায়ন করতে চাই, সেটার সবার আগে
যে জিনিসটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে সমস্যা। সমস্যা আমরা কিভাবে সমাধান করব? দেখবেন আপনি যদি একটা পরিকল্পনা সেট করেন, আপনি মনে করলেন 10 দিগন্ত, আপনার টোটাল এক্সপিরিয়েন্স, আপনার টোটাল অভিজ্ঞতা এবং আপনার পুরো জীবনের নলেজ, আপনার সমস্ত জ্ঞান ব্যবহার করে আপনি একটা প্ল্যান সেট করলেন। এখন বিষয়টা হচ্ছে আপনি প্ল্যান সেট করার পরে যখন আপনি ওই প্ল্যান অনুযায়ী কাজে নেমে পড়বেন, কাজ বাস্তবায়ন করবেন, তখন আপনি চিন্তাও করতে পারবেন না অনাকাঙ্ক্ষিত এমন এমন সমস্যা আপনার সামনে আসবে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি চিন্তা করবেন, হাই হাই, 10 দিগন্ত ভেবে আপনি যে প্ল্যানটা সেট করছি সেটার সাথে তো বাস্তবে কোনো মিল নাই। দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে সবচেয়ে বড় সমস্যাটা কি? বাস্তবতা। দ্যাট মিন্স আপনি লাইফে সাকসেস হইতে গেলে আপনার আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবতা। তাহলে বাস্তবতাকে আপনাকে ওভারকাম করতে হবে। সেটা আমরা কিভাবে করবো? আসেন, বাস্তবতাকে ওভারকাম করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং রাইট টুলস হচ্ছে, আপনি কোনো কাজকে যদি কমপ্লিট করতে চান সবার আগে সেই কাজটা শুরু করলে কোন কোন ধরনের থ্রেট, দ্যাট মিন্স কি কি প্রবলেম আসতে পারে ওইটার একটা চেকলিস্ট বের করা। দিস ইজ দ্য মেন কি পয়েন্ট। দেখেন, একজন মানুষ যদি যে কোনো কাজ শুরু করার আগে ওই কাজ শুরু করলে কি কি সমস্যা আসতে পারে সেটার একটা লিস্ট বের করতে পারে। বের করার পরে ওই প্রবলেমটা যখন আসবে, হাউ টু ওভারকাম, সেই সমস্যা থেকে সে কিভাবে ওভারকাম করবে, সাইডে সেটার যদি একটা সমাধান সে লিখে নিতে পারে, তাহলে ওই কাজটা 90% সমাধান আগে থেকে তার কাছে থাকে। জাস্ট সে ফিল্ডে কাজ করবে, যখন প্রবলেম আসবে সে সমাধান করবে। আর 10% এটা এদিক ওদিক হইতে পারে, এটা প্রেজেন্ট আপনার উপস্থিত আইডিয়া ব্যবহার করে, এক্সপিরিয়েন্স ব্যবহার করে, স্কিল ব্যবহার করে ওটা সমাধান করা যায়। দিস ইজ দ্য মেন ফ্যাক্ট। দেখবেন যে কোনো মানুষ কি করে, কোনো কাজ শুরু করার আগে সেই কাজটা কিভাবে সে সাকসেস করবে, সেই কাজটা কিভাবে সে সম্পূর্ণ করবে, এইটার পয়েন্টগুলো লেখে, টুলগুলো লেখে, যে আমি এটার পর এটা করব, এটার পর এটা করব। বাট 99% মানুষ ওই কাজটা শুরু করার পরে কি কি সমস্যা তার সামনে আসতে পারে, যে সমস্যাগুলো আসলে সে কাজটা থেমে যেতে পারে, সে কাজটা সম্পূর্ণ করতে পারবে না, এই জিনিসগুলো ভাবে না। এইটা ভাবা এবং এইটা নোট ডাউন করা এবং সমস্যা আসলে এটার সমাধান আগে থেকেই বের করে নেওয়া, এটা হচ্ছে যে কোনো কাজ শেষ করার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখেন, একটা মানুষ যে কাজটা কনসিস্টেন্টলি মানে ধারাবাহিকভাবে করে সেই কাজে সে সাকসেস হইতে পারে। এখন একটা মানুষ একটা কাজ অকেশনালি মানে মাঝে মাঝে করে, সে কি ওই কাজে সাকসেস হইতে পারবে? কখনোই হইতে পারে না। কেন? কারণ আমরা জানি প্র্যাকটিস মেক দ্য পারফেক্ট। একজন মানুষ যত প্র্যাকটিস করবে যে কোনো সাবজেক্টের উপরে, ওই সাবজেক্টে ওই মানুষটা সবচেয়ে বেশি এক্সপার্ট হবে। কেন? আমরা সচিন টেন্ডুলকারকে বলতে শুনি নাই যে সে যখন ঘুমাতো সে ঘুমের ঘরেও ব্যাটিং করতো, সে চিন্তা করতো যে কোন বলটা কিভাবে সে বাউন্ডারিতে পাঠাবে। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য মেন পয়েন্ট। আমরা সমস্যা সমাধানে এক্সপার্ট হব এবং সমস্যা সমাধানে এক্সপার্ট হওয়ার জন্য আমাদের কি করতে হবে? হিউজ পরিমাণে লার্নিং করতে হবে। নেভার স্টপ লার্নিং, অর্থাৎ শেখা বন্ধ করা যাবে না। এবং এভরিডে ইজ আ স্কুল ডে। প্রত্যেক দিন কি মনে করতে হবে? নিজেকে স্টুডেন্ট মনে করতে হবে। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ম্যান্ডেটরি, এটা আমার ক্ষেত্রেও সেম। কেন? কারণ শিক্ষার কোনো শেষ নাই। শেখার কোনো শেষ আছে? কখনোই নাই। মাঝে মাঝে দেখবেন আপনি যখন কথা বলি, আমাদের অধীনে যারা কাজ করে তারা খুবই মনোযোগ গভীর আগ্রহে শোনে। বাট আবার আমাদের স্যারেরা যখন আমাদের সাথে মিটিং করে, আমাদেরকে গাইড করে, তখন যখন আমরা সামনে অডিয়েন্স হিসাবে দাঁড়ায় থাকি,
তখন মনে হয় হায় হায়, আমরা কিছুই জানি না, কিছুই শিখি নাই। দিস ইজ দ্য ফ্যাক্ট। দ্যাট মিনস শিখার কোনো শেষ নেই, আপনাকে শিখতে হবে। নেভার স্টপ লার্নিং। শিখা বন্ধ করা যাবে না। প্রত্যেকটা দিন নিউ নিউ আইডিয়া, প্রত্যেকটা দিন নিউ নিউ পয়েন্ট আপনাকে শিখতে হবে। কেমন? কম্পেয়ার, চ্যালেঞ্জ করতে হবে কার সাথে? মি ভার্স মি, নিজের সাথে। কিভাবে? গতকাল আমার কি কি মিস্টেক ছিল, সেই মিস্টেকগুলো টুডে, দ্যাট মিনস আজকে আমার দ্বারা সম্পূর্ণ হইতে পারবে না। আমি গতকাল নিজের নলেজ ভান্ডারে আমার কি ছিল, অবভিয়াসলি আজকে আমার নলেজ ভান্ডারে মিনিমাম 1% হইলেও আমি আমার জ্ঞান বাড়াবো। দেখেন, ভোকাবুলারি, মানুষের নলেজে ভোকাবুলারি বাড়াইতে হবে। এটা হচ্ছে প্রবলেম সলভিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যত ভোকাবুলারি বাড়াবেন, আপনি যে কোনো প্রবলেমে তত সমাধানে এক্সপার্ট হবেন। কিভাবে? দেখেন, মানুষের ব্রেন হচ্ছে একটা হার্ডওয়্যার। মানুষের ব্রেন একটা হার্ডওয়্যার, আর মানুষের ব্রেনের যত প্রসেস, এটা হচ্ছে সফটওয়্যার। দ্যাট মিনস আপনার হার্ডওয়্যার আছে, বাট আপনার কোনো সফটওয়্যার কাজ করে না, আপনি কি সাকসেস হতে পারবেন? কখনো হইতে পারবেন না। যেমন দেখেন, এই যে আমি কথা বলতেছি আপনাদের সামনে, আমি একটা ভিডিও মেক করতেছি, কেন? কারণ আমার ফিউচার প্ল্যান, আমার ভিডিওগুলো যারা দেখবে তাদের প্রত্যেকের লাইফে যাতে আমি ইম্প্যাক্ট, মানে তাদের প্রত্যেকের সাকসেসের ক্ষেত্রে যাতে আমি ভূমিকা রাখতে পারি, এটা হচ্ছে আমার ফিউচারের মেন গোল। আমি, দ্যাট মিনস আমি মারা যাওয়ার পরেও কিছু মানুষ যেন আমাকে মনে রাখে। ইটস মাই ফিউচার প্ল্যান, ইটস মাই মেন গোল। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমাকে কি করতে হবে? মানুষের জীবনের সাকসেসের ক্ষেত্রে ইম্প্যাক্ট তৈরি করতে হবে। এটা আমার মেন গোল ইনশাল্লাহ। তাই যেটা বলতেছিলাম, আপনার ডিকশনারি বাড়াইতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্যা সমাধানের ক্ষেত্রে। আপনি যেমন এই যে মনে করেন আমি কথা বলতেছি, আমার আপনার মতো পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের আমার আপনার মতো জিহ্বা আছে, বাট ফাইনালি সে কথা বলতে পারে না। কেন? কারণ এই যে কথা বলার যে সফটওয়্যার, কথা বলার যে প্রসেস, এটা তার কাজ করে না, ড্যামেজ। দেখবেন পৃথিবীতে আমার আপনার মতো অনেক মানুষ আছে যাদের চোখ আছে আমার আপনার মতোই, কিন্তু চোখের দৃষ্টি নাই, দেখে না। কেন? কারণ তাদের ওই চোখের দেখার যে সফটওয়্যার প্রসেস, ওটা কাজ করে না। আবার অনেক মানুষ আছে তারা মেশিন না লাগালে কানে শোনে না। কেন? কারণ তাদের কানের যে সফটওয়্যার, ওইটা কি করে না, কাজ করে না। আপনি দেখবেন পৃথিবীতে আপনি রোডের সাইডে হাজার হাজার আগাছা দেখবেন, আগাছা কি রোপণ করতে হয়? নো, অটোমেটিকলি কি হয়, তৈরি হয়। কেন? তো তেমনিভাবে মানুষের ব্রেনও সেম। আপনার ব্রেনে আপনাকে কি করতে হবে? পজিটিভ এবং নলেজ, এটা আপনাকে ইনজেক্ট করতে হবে, ঢুকাইতে হবে। এখন আপনাকে কোশ্চেন করি একটা, মনে করেন একটা গ্লাস, একটা গ্লাসের অর্ধেক গ্লাস পানি। এখন প্রশ্নটা এমন না যে অর্ধেক খালি অর্ধেক পানি। এখন অর্ধেক খালি জায়গারও আর একটা জিনিস আছে, সেটা কি? বাতাস। এখন কোশ্চেন হচ্ছে, ওই বাতাসটাকে আমি আপনি ঢুকাইছি? নো, বাতাসটা কি অটোমেটিকলি ঢুকছে। কেন ঢুকছে? কারণ সে সিস্টেমেই জায়গা করে নিছে। তো আমার আপনার ব্রেনও সেম। আমার আপনার ব্রেনের মধ্যে আমরা যদি পজিটিভ জিনিসগুলো না ঢুকাই, তাহলে অটোমেটিকলি নেগেটিভ জিনিসগুলো আমার আপনার ব্রেনে ঢুকবে। দিস ইজ দ্য মেন ফ্যাক্ট। এই জন্য ব্রেনকে কি করতে হয়? ট্রেন করতে হয়। একজন সাকসেসফুল মানুষের ব্রেন কি থাকে? ট্রেন থাকে। তার হ্যাবিট, তার কাজের প্রসেস, প্রত্যেকটা জিনিস প্রোগ্রাম করা থাকে। আমার কথাটা বুঝতে পারছেন? দেখবেন বাংলাদেশে অনেক মানুষ আছে রোডে ঘাটে হঠাৎ করে রেগে যাচ্ছে, একজন রিক্সাওয়ালা আর একজন অটোওয়ালার সাথে তুমুল মারামারি, তর্ক বিতর্ক করতেছে, এটা আমাদের সামনে দেখা। কেন? কারণ তাদের ব্রেনগুলো ট্রেন করা নাই। তাদের ব্রেনের যে প্রোগ্রাম, এটা তারা কিভাবে মেনটেন করবে এটা জানেই না। দিস ইজ দ্য মেন ফ্যাক্ট। দেখুন, মানুষকে আল্লাহ পাক এমন হার্ডওয়্যার, প্রত্যেকটা মানুষের সেম, তাহলে প্রত্যেকটা মানুষের হার্ডওয়্যার যদি সেম থাকে, তাহলে প্রত্যেকটা মানুষের সফলতা, প্রত্যেকটা মানুষের নলেজ একরকম না কেন? বিকজ অফ
হার্ডওয়্যার সেম, কিন্তু সফটওয়্যার টোটালি ডিফারেন্ট। তাহলে আমার আপনার মেন কাজ কি? আমার আপনার সফটওয়্যারকে কি করা? অবভিয়াসলি ডেভেলপমেন্ট করা, প্রোগ্রাম করা। যে তার হার্ডওয়্যারকে যত বেশি সফটওয়্যারে প্রোগ্রাম করবেন, তার লাইফে সে তত সাকসেস হইতে পারেন। তাহলে অবভিয়াসলি একজন লিডার হিসাবে আমাদের মেন কাজ থাকবে প্রত্যেকটা প্রবলেম, মাল্টিপল সমস্যা সমাধানে নিজেদের কি করা? এক্সপার্ট করা। তাহলেই দেখবেন আপনি টিমে আপনি কি হইতে পারবেন? একজন গুড আইডিয়াল লিডার হইতে পারবেন। 5 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে একটা মানে সাকসেস এবং লিডারশিপের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, সফলতার ক্ষেত্রে, সেটা কি? অন্যের কথা শোনা এবং অন্যকে গুরুত্ব দেয়া। দেখেন, একজন মানুষ আপনার কাছে কখন আসবে? যখন সেই মানুষটাকে আপনি গুরুত্ব দিবেন। একজন মানুষকে যখন আপনি গুরুত্ব দিবেন, সেই মানুষটা শোনা 3 প্রকার আছে। একটা হচ্ছে আপনি শুনলেন, বাট আপনার মনোযোগ আর একদিকে। আর একটা হচ্ছে আপনি মনোযোগ সহকারে শুনলেন। 3 নাম্বার যেটা হচ্ছে আপনি সহানুভূতি সহকারে শুনলেন। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? ওই যে আপনি সহানুভূতির মাধ্যমে শুনলেন। সহানুভূতি এটা হচ্ছে একটা মানুষকে কানেক্টেড করা, একটা মানুষের হৃদয়ের প্রবেশ করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। একজন মানুষ যখন বুঝবে যে না, আমার অপর সাইডের যে স্যার অথবা বস আমার কোনো প্রবলেম, সে অত্যন্ত সহানুভূতি সহকারে শোনার পরে সে সমস্যাগুলো কি করে? সমাধান করে। দ্যাট মিন্স ওই মানুষটার হৃদয়ে আপনি জায়গা করবেন। সে তার 100% ইফিসিয়েন্সি, সে তার ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে সে পারফরমেন্স ঠিক রাখবে, বিকজ অফ ওই যে সহানুভূতি, শোনা, মনোযোগ সহকারে শোনা, সহানুভূতি সহকারে শোনা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। লিডার হইতে গেলে এই 3 নাম্বার জিনিসটা আমাদেরকে 100% মেনটেন করতে হবে। দ্যাট মিন্স আপনি যখন আপনার অধীনে কাজ করা যে কোনো ব্যক্তি যখন আপনার কাছে আসবে, তার একটা প্রবলেম সে যখন আপনার সাথে আলোচনা করবে, অবশ্যই সেই প্রবলেমটা আপনার সহানুভূতি সহকারে শুনবেন। এবং শোনার পরে আপনার সলিউশনটা আসবে কিভাবে? যে ওই ব্যক্তির সেম প্রবলেমটা যদি এখন আপনার সাথে ঘটতো, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি প্রসেসটা মেনটেন করতেন? সেই ক্ষেত্রে আপনার কাজটা কি হতো? তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন, আমরা সবসময় কি করি? নিজেদের জায়গা থেকে আমরা চিন্তা করি। আপনি পরিবার বলেন, আপনি ফ্রেন্ড সার্কেল বলেন, প্রত্যেকটা জায়গায় আমরা কি করি? নিজেদের গুরুত্বটা প্রাধান্য দিই। আমরা চিন্তা করি, এই অমুকে আমার কথা শোনে না, অমুকে আমার কন্ট্রোলে নেই। আরে ভাই, অমুকে আপনার কথা কেন শুনবে? অমুকে আপনার কন্ট্রোলে কেন থাকবে? কারণ আপনি তো অলওয়েজ রাইট। এই অলওয়েজ রাইট মাইন্ডসেট থেকে বেরোইতে হবে। আপনি তারটা শুনেন, সে কি চায় সেটা দেখেন। আপনি তারটা শুনবেন না, সে কি চায় দেখবেন না, আপনি নিজের মতো করে আপনি সিদ্ধান্ত মেক করবেন, তাহলে অবভিয়াসলি এটা তো হবে না। অবশ্যই অপর সাইডের মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে। অপর সাইডের যে মানুষটা যে আপনার কাছে চায়, কিছু বলতে চায়, তাকে কি করতে হবে? শুনতে হবে। যদি আপনি এই শোনাটা এবং যদি আপনি এই বলাটা মেনটেন করতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনি একজন গুড লিডার হইতে পারবেন। এবং এই লিডারশিপ আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। অর্থাৎ আপনার অধীনে যতগুলো লোক কাজ করবে, প্রত্যেকটা মানুষের শোনার স্কিল আপনার মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে। এটা হচ্ছে সাকসেসের 5 নাম্বার এবং অনেক ভ্যালুয়েবল একটা পয়েন্ট। 6 নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা। অর্থাৎ আপনি লিডার, আপনার অধীনে যারা কাজ করে প্রত্যেকটা লোকের কাছ থেকে আপনার কি আছে? শিখার আছে। শিখার ক্ষেত্রে আপনি কি করবেন না? অবশ্যই আপনি গড়িমসি করবেন না। সেটা কেমন? মনে করেন একটা প্রবলেম হয়েছে, এখন সেই প্রবলেমটা আপনি কি করবেন?
আপনি টিমের সাথে ডিসকাশন করবেন, টিমের সাথে ডিসকাশন করে একটা বেস্ট সলিউশন আপনি বের করবেন। সেটা কিভাবে বের করবেন? আপনি একটা পকেট মিটিং কল করলেন, পকেট মিটিং কল করার পরে আপনার এখানে 5জন ম্যানেজমেন্ট স্টাফ আছে, 5জন ম্যানেজমেন্ট স্টাফকে আপনার সমস্যা বলার পরে আপনি সবার কাছ থেকে একটা ফিডব্যাক চান, আপনি ব্রেন স্টর্মিং করেন, একটা স্টিকি দেন যেখানে সবাই 3টা করে পয়েন্ট লিখবে যে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটার বেস্ট সলিউশনের ওয়েটা কি। দেখেন প্রত্যেকটা লোক 3টা করে সমস্যার সমাধানের ওয়ে লিখবে, আপনি 5জন 3 5 15 ওইখান থেকে আপনি ফিল্টার করেন, ফিল্টার করার পর আপনি মিলান যেটা সবচেয়ে ইফেক্টিভ এবং বেস্ট ওয়ে, যেটা সবচেয়ে কম সময় লাগবে আপনি ওটা অ্যাপ্লাই করেন। দ্যাট মিন্স আপনি টিম হিসাবে আপনাকে কি করতে হবে, আপনার যে শিখার লিডার সফলতার ক্ষেত্রে আপনি টিমে যারা আছে সবাইকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, সবাইকে প্রাধান্য দিতে হবে, প্রত্যেকটা লোককে গুরুত্ব দিতে হবে। আপনি যদি প্রত্যেকটা লোককে গুরুত্ব দিতে পারেন এবং প্রত্যেকটা লোককে আপনি যে কোনো সমস্যায় ইনভলভ করতে পারেন, তাহলে আপনি যে কোনো জায়গায় সাকসেস হতে পারবেন। কেন? কারণ টিম এটা হচ্ছে পারফরমেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি টিম মেম্বারদের কি করতে পারবেন না, অবহেলা করতে পারবেন না, টিম মেম্বারদের কি করতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে দেখবেন একটা সময় আপনি টিম এবং আপনি নিজের লক্ষ্য থেকে কি হয়েছেন, সরে গেছেন, সাকসেসের ধারের কাছে আপনি যেতে পারবেন না। অতএব নেভার স্টপ লার্নিং, এটা হচ্ছে 6 নম্বর। অবশ্যই কি করতে হবে, আপনি শিখার যে অভ্যাস, এটা আপনি লিডার হন আর যাই হন, অবশ্যই এই অভ্যাসটা কি করতে হবে, আপনার মধ্যে থাকতে হবে। ইটস আ মোস্ট ইম্পর্টেন্ট। 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি যে অর্গানাইজেশনে থাকেন না কেন, আপনি যে প্রফেশনে থাকেন না কেন, অবশ্যই আপনাকে টিম হিসাবে কাজ করতে হবে। টিম, TEAM, টিম, এটার একটা আলফাবেট, অর্থাৎ টিতে টুগেদার, টুগেদার মানে কি সবাই, ইতে এভরিওয়ান প্রত্যেকে, আপনার এতে অ্যাচিভ মানে অর্জন, এবং এম মোর, মোর মানে কি অনেক বেশি। দ্যাট মিন্স টিম ওয়ার্ক, এটার মানে হচ্ছে সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে এটার রেজাল্টটা কি হয়, অনেক বেশি হয়। আপনি ইন্ডিভিজুয়াল কাজ করে আপনি যে লেভেলে সাকসেস হতে চান আপনি কখনোই হতে পারবেন না। একটা অর্গানাইজেশনে, একটা অর্গানাইজেশনে লিডার হিসাবে আপনাকে কি করতে হবে, 100% টিম হিসাবে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি টিম হিসাবে কাজ করতে পারেন অবভিয়াসলি আপনি সাকসেস হতে পারবেন। টিম হিসাবে কাজ করার প্রধান এবং মেন 1 নাম্বার টুলস হচ্ছে রেসপেক্ট আদার্স। অর্থাৎ টিমে যখন আপনি কাজ করবেন অবশ্যই ওই টিমের প্রত্যেককে আপনি রেসপেক্ট করতে হবে। যদি আপনাকে প্রত্যেককে রেসপেক্ট করতে পারেন তাহলে আপনার টিম সবচেয়ে বেস্ট পারফর্ম করবে। এটা আপনি নোট ডাউন করে রাখেন। এটা আজকে ভিডিও থেকে আপনি এই কথাটা শোনার পরে আপনি এই প্র্যাকটিসটা শুরু করবেন। টিমের ইজ আদার্স, ইচ অ্যান্ড এভরি পারসন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেককে রেসপেক্ট করবে। যদি এই প্র্যাকটিসটা আপনি আপনার টিমের মধ্যে আপনি করাইতে পারেন অবভিয়াসলি আপনার টিম সবচেয়ে বেস্ট পারফর্ম করবে। যেমন আমি যে টিমটা পরিচালনা করি আলহামদুলিল্লাহ আমার টিমটা সবচেয়ে বেস্ট পারফর্ম করে। এই আমার যে টিম, এই টিমের প্রত্যেকটা মেম্বারকে নিয়ে আমি প্রাউড ফিল করি এবং তাদের পারফরমেন্সের ক্রেডিট আমি তাদেরকে দিই। এবং টিমে সবসময় একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আমরা। ইন্ডিভিজুয়াল, এখানে আমি শব্দটা ব্যবহার করা যাবে না। যদি আপনি নিজের টিমকে এভাবে তৈরি করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনার টিম সবচেয়ে বেস্ট টিম হবে, আপনি যে সেকশনে থাকেন না কেন। যাই হোক 8 নাম্বার হচ্ছে আপনার সাকসেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইন্টিগ্রিটি মানে সততা। দেখেন সততা এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে রিয়ার।
মূল্যবান এবং দামি সম্পদ। ওই ইংলিশে একটা ওয়ার্ড আছে না, ইফ ইউ লস মানি ইউ লস নাথিং, ইফ ইউ লস হেলথ ইউ লস সামথিং, বাট ইফ ইউ লস ক্যারেক্টার ইউ লস এভরিথিং। এইটা ধারায় আমরা বুঝি যে ইন্টিগ্রিটি মানে একটা মানুষের সাকসেসের ক্ষেত্রে সফলতা কতটা ইম্পর্টেন্ট, একটা মানুষের ক্ষেত্রে, একটা মানুষের সফলতার ক্ষেত্রে তার সততা কতটা ইম্পর্টেন্ট। দেখবেন ওয়ারেন বাফেট একটা কথা বলছে যে আমি যদি কোনো লোককে ইন্টারভিউ নেই, আমি তার 3টা বিষয় দেখি। 1 নম্বর হচ্ছে তার স্কিল, 2 নম্বর হচ্ছে তার নলেজ এবং 3 নম্বর হচ্ছে তার সততা। যদি 3 নাম্বারটা কারো মধ্যে অনুপস্থিত থাকে তাহলে প্রথম 2টা দেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ একজন মানুষ যদি অসৎ হয়, তার সততা যদি ঠিক না থাকে, তাহলে তার প্রথম 2টা কোনো ভ্যালু অ্যাড করবে না। তার স্কিল এবং নলেজ 2টার কোনো ভ্যালু নাই। দ্যাট মিন্স স্কিল এবং নলেজ এই 2টাকে কাজে লাগানোর জন্য 1 নাম্বার হচ্ছে আপনার মধ্যে সততা থাকতে হবে। একজন লিডার অবশ্যই আপনাকে সৎ হইতে হবে। এই সততা হচ্ছে জীবনের সফলতার মেন হাতিয়ার। দেখবেন অনেক জায়গা আছে একটা মানুষ মিডিয়াম পারফর্মার, কিন্তু তার বিহেভিয়ার, তার ইন্টিগ্রিটি 100-তে 100%। ওই সেকশনে প্রত্যেকটা লোক ওই মানুষটাকে সাপোর্ট করে, প্রত্যেকটা লোক ওই মানুষটাকে ভালোবাসে। কেন? কারণ সে সৎ, তাকে কেউ ফায়ার করবে না। মিডিয়াম পারফর্মার। এই জন্যে কী করতে হবে, আমাদের অবভিয়াসলি সৎ হইতে হবে, সত্য কথা বলতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না। এবং সফলতার ক্ষেত্রে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনি দেখেন একটা মানুষ যখন আপনার আরেকজনের নামে কমপ্লেন করে, এমনভাবে কমপ্লেন করে যে অপর মানুষটার বিপদ, অপর মানুষটা দোষী হয়ে যায়। টিমে কাজ করতে গেলে এটা কখনোই করা যাবে না। আপনি যদি মনে করেন যে কোনো বিষয় নিয়ে আপনি মিটিংয়ে বলেন, আপনি টিমে বলেন, একটা বিষয় আপনাকে উপস্থাপন করতে হবে, অবশ্যই বিষয়টা আপনি এমনভাবে উপস্থাপন করবেন যেন এটা ডাইরেক্ট টিমের অন্য কোনো মেম্বারের বিরুদ্ধে না যায়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এইটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কারণে একজন টিম মেম্বার সে যেন বিপদে না পড়ে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সততা, যে আমার জন্যে আমার টিম মেম্বারদের কারো বিপদে পড়তে হয় না। এইটা কি করতে হবে, আপনাকে 100% মেনটেন করতে হবে। তো টিম ওয়ার্ক এটা হচ্ছে 8 নাম্বার। এবং 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে অনারশিপ। দেখেন একটা মানুষ যখন তার জীবনে সাকসেস হতে চায়, তাহলে এই সফলতার ক্ষেত্রে যত ধাপ, যত হার্ডওয়ার্ক, আপনার যত লার্ন, যত স্ট্রাগল আছে, এই প্রত্যেকটা জিনিস করার মেন্টালিটি, মাইন্ডসেট তার মধ্যে তৈরি করতে হবে। এটা আপনার দায়িত্ব নিজের নিতে হবে। অনারশিপ মানে দায়িত্ব, অর্থাৎ আপনার দায়িত্ব যদি আপনি না নেন, তাহলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। কেন? কারণ আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনি যে জাগ্রত মানুষকে কি করা যায় না, কখনো জাগানো যায় না। এখন মনে করেন আপনি কোন বিষয়ে সফল হতে চান, সেই বিষয়টা সম্পর্কে আপনি যদি একটা টাইমলাইন সেট না করেন, সেই বিষয়টা সম্পর্কে আপনি যদি নিজেকে এক্সপার্ট না করেন, তাহলে কি আপনি সফল হতে পারবেন? কখনোই পারবেন না। কেন? কারণ দেখেন একটা কাজ কেউ যদি অকেশনালি মাঝে মাঝে করে, তাহলে সেই বিষয়ে সে সাকসেস হইতে পারবে না। আবার একটা কাজ কেউ যদি কনসিস্টেন্টলি মানে ধারাবাহিকভাবে করতে থাকে, একটা সময় গিয়ে সেই মানুষটা সেই কাজে অনেক এক্সপার্ট হয়, এমন লেভেলের এক্সপার্ট হয় যে অটোমেটিকলি সে কি করে,
ওই বিষয়ে সাকসেস হতে পারে, সেই মানুষটাকে হায়ার করে। এই জন্যে প্রেজেন্ট ওয়ার্ল্ডে আপনি এআইয়ের যুগে যে কোনো জিনিস জানা জাস্ট ওয়ান ক্লিক। কিন্তু এআইয়ের যুগে একটা জিনিস সবচেয়ে ভ্যালুয়েবল, সেটা কি? স্কিল। আপনাকে কি করতে হবে? স্পেসিফিক যে কোনো একটা বিষয়ে টপ লেভেলের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যে স্কিল আপনাকে সফল হইতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কি করতে হয়? প্রচুর পরিশ্রম করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়। আপনি যদি পরিশ্রমী না হন তাহলে কখনোই আপনি যেটা চান সেটা পাবেন না। দেখেন, একটা কথা আছে যে আপনার পৃথিবীতে দুইটা জিনিস কখনোই বেমানি করে না। পৃথিবীতে অ্যাকসেপ্ট একটা মানুষের সাথে দুইটা জিনিস কখনোই বেমানি করবে না। সেটা কি? এক নাম্বার হচ্ছে তার জ্ঞান এবং দুই নাম্বার হচ্ছে তার পরিশ্রম। বিলিভ মি, আপনার সাথে এই দুইটা জিনিস কখনোই বেমানি করবে না। এবং এই দুইটা জায়গায় আপনি যদি 100% 100% আপনি ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে যাওয়া দরকার, আপনার অ্যাজ পার নলেজ, স্কিল, পজিশন অনুযায়ী, আপনার দক্ষতা অনুযায়ী যে ইনকামটা আপনার করা দরকার, অবশ্যই আল্লাহ পাক ওই পজিশনে আপনাকে দিবে। কিভাবে দেবে, কার মাধ্যমে দিবে, ওটা ফরগেট, কিন্তু আল্লাহ পাক আপনাকে দেবে। কেন? কারণ আমরা জানি কুন ফাকুন। আল্লাহ পাক আমাদের এমন রব যে শুধু ইচ্ছা করলেই হয়ে যায়। আল্লাহ পাক তো অন্তর্যামী, আল্লাহ পাক দেবার জন্য বয়ে আসে। বাট যেটা আমি আপনি চাই সেটা পাওয়ার আগে অবশ্যই সেই বিষয়ে কি করতে হবে? আমাদের স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখবেন, আপনি মনে করেন 8 বছরের সন্তান, আপনার 8 বছরের সন্তানকে আপনি সাইকেল নিয়ে মেন রোডে নামাই দিবেন সাইকেল চালাইতে? কখনোই দিবেন না। কেন? কারণ আপনি নিশ্চিত যে ওই 8 বছরের সন্তানকে আপনি যদি সাইকেল দিয়ে রোডে নামান, সে কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। কেন? কারণ ওই 8 বছরের সন্তান মেন রোডে সাইকেল চালানোর মতো অভিজ্ঞতা তার নেই। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো যোগ্যতা অনুযায়ী আল্লাহ পাক কি করে? মানুষকে তার পজিশন এবং সম্মান দান করে। তো এই জন্যে আমাদের যে 9 নাম্বার বিষয় সেটা হচ্ছে কি? অবশ্যই আমাদের কি করতে হবে? 100% প্রত্যেকটা কাজের দায়িত্ব নিজেকে নিতে হবে। কোন কাজের? দেখবেন, আমি আপনার যে পজিশনে আছি না কেন, আমি আপনার সারাদিন অনেকগুলো কাজ করি। স্পেসিফিক কিছু কাজ আছে যে কাজগুলো যদি আমি আপনি সম্পূর্ণ না করি তাহলে ওটা পেন্ডিং থাকবে, ওটা সেকেন্ড কেউ করবে না। এইরকম কাজ যেটা আমার আপনার পারফরমেন্স ঠিক রাখে এবং যে কাজগুলো আমার আপনার সাকসেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা কি? মনে করেন আমার পোস্ট অনুযায়ী আমার এমন কিছু কাজ থাকে যেটা আমি না করলে সেকেন্ড কেউ করবে না, পেন্ডিং থাকবে। ওই কাজের স্পেসিফিক একটা লিস্ট আপনাকে বের করতে হবে। দেখেন, মানুষ সাকসেস কখন হয়? যখন তার প্রয়োজনীয় কাজ ভালো না লাগলেও করে। বিষয়টা হচ্ছে আমার একটা কাজ আমার ভালো লাগতেছে না, বাট তারপরেও কাজটা আমাকে করতে হবে। কেন? কাজটা গুরুত্বপূর্ণ। তো এই হ্যাবিটটা কি করা? নিজের মধ্যে তৈরি করা। এই অনারশিপটা কি করা? নিজের মধ্যে গ্রো করা। অর্থাৎ আমাকে কি করতে হবে? আমার যে কাজ, সেই কাজকে ফিল্টার করতে হবে। সেই কাজকে ফিল্টার করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, সেই কাজগুলো বের করে আমার আপনাকে কি করতে হবে? ওই কাজগুলো সমাধান করতে হবে। যদি আমি আপনি এই প্রসেসটা মেনটেন করতে পারি তাহলে দেখবেন অবভিয়াসলি আমি আপনি কি হইতে পারবো? সাকসেস হইতে পারবো। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, এটা ছিল আমার 9 নম্বর পয়েন্ট, যে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা কাজের অনারশিপ নিজেকে নিতে হবে। এবং 10 নাম্বার, সফলতার ক্ষেত্রে 10 নাম্বার যে বিষয়,
সেটা হচ্ছে আপনি যে গোলটা সেট করবেন, দ্যাট মিন্স আপনি কাজটা শুরু করার আগে কাজ শেষে যে রেজাল্টটা চান। দেখেন, মানুষ কলাম যে কোনো কাজ শুরু করার আগেই কাজ শেষ হওয়ার পরে কি রেজাল্ট আসবে সেটা নিয়ে একটা পরিকল্পনা করে, তাই না? যে আমার কাজটা শেষে আমি এই রেজাল্টটা চাই এই কাজের পরে। তাহলে একটা মানুষ যখন একটা কাজ শেষ করবে, সেই কাজটা শেষ করার পরে যে রেজাল্ট সে চায়, এখানে কি করতে হবে? 10 নম্বর আমার যে মূল পয়েন্ট সেটা হচ্ছে ফোকাস। ফোকাসটা কি? অর্থাৎ আপনি একটা কাজের প্ল্যানটা করলেন যে আমি এই কাজটা শুরু করব, শুরু থেকে শেষ করার পরে আমার এটার ফলাফল এইটা আসবে। তার মানে আপনি কাজটা শুরু থেকে শেষ করা পর্যন্ত আপনার 100% ফোকাস ধরে রাখতে হবে। কোনো ধরনের কোনো বাধা, কোনো ধরনের কোনো থ্রেট আপনার এই ফোকাসকে কি করতে পারবে না? নষ্ট করতে পারবে না। আর এই ফোকাসকে নষ্ট না করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার স্ট্রেংথ এবং উইকনেস, এই দুইটা ফর্মুলায় আপনাকে যাইতে হবে। উইকনেস মানে কি? আপনার দেখবেন এই ডাব্লুতে হচ্ছে উইকনেস, মানে আপনি কাজটা শুরু করলে কি কি দুর্বলতা আছে, যে দুর্বলতাগুলো আপনার কাজটা কি করতে পারে? বাধাগ্রস্ত করতে পারে। এটা আপনাকে পয়েন্ট আউট করতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। এবং 3 নাম্বার যেটা, এই আপনার এই থ্রেট মানে কি কি বাধা আসতে পারে, এটা আপনাকে কি করতে হবে? 100% মেনটেন করতে হবে। দেখেন, বর্তমানে ওয়ার্ল্ডে আমি একটা স্কিলের কথা বলি, এই স্কিলটা হচ্ছে আমার দৃষ্টিতে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেটা মানুষ আপনাকে শেখাবে না, আপনি কোনো ভিডিওতেও পাইবেন না, ইভেন এটা আপনি কোনো বইতেও পাইবেন না। ইভেন আপনি যদি গুগল সার্চ করেন, আমি 100% শিওর এই স্কিলটা আপনি পাইবেন না। সেটা কি? সেটা হচ্ছে আপনার অ্যাটেনশন স্কিল। অ্যাটেনশন স্কিল আবার কি? আপনি কোনো কাজ শুরু করলেন, দেখেন কাজটা শুরু করার পরে আপনি কাজটা শেষ করবেন, এই যে মাঝখানে যে টোটাল সময়, এই টোটাল সময়টাকে আপনার অ্যাটেনশনের মাধ্যমে ধরে রাখতে হবে। আপনি কি পারবেন? পারেন না। আমরা দেখুন 10 মিনিট বই পড়তে বসলে 5 মিনিট পরে আমাদের মন চলে যায় মোবাইলে। আমরা মোবাইলের ফেসবুকের শর্ট ইনস্টল করতে থাকি, আমরা ইউটিউবের শর্টগুলো ইনস্টল করতে থাকি, আমাদের মোবাইলের নোটিফিকেশনগুলো চেক করতে থাকি, হোয়াটসঅ্যাপ, আমাদের ইমোর নোটিফিকেশনগুলো চেক করতে থাকি, ভাইবারের নোটিফিকেশনগুলো চেক করতে থাকি, টেলিগ্রামের নোটিফিকেশন। দ্যাট মিন্স অ্যাটেনশন স্কিল। এটা আপনাকে কে শেখাবে? প্রেজেন্ট ওয়ার্ল্ডে এই অ্যাটেনশন স্কিল হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল। এটা আপনি মিলাই নেবেন। আমি যে কথাটা বলছি এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং বাস্তব। দেখেন, আপনার কোনো কাজে যদি আপনার অ্যাটেনশন, মনোযোগ না থাকে, আপনি কি ওই কাজটা শেষ করতে পারবেন? কখনোই পারবেন না। 99% মানুষ এই কাজটাই করে। তারা যতটুকু আগ্রহ, যতটুকু মনোযোগ এবং যতটুকু গুরুত্ব সহকারে একটা কাজ শুরু করে, এই কাজটা শুরু করার ক্ষেত্রে তার যতটুকু আগ্রহ, যতটুকু মনোযোগ এবং যতটুকু ইচ্ছাশক্তি কাজ করে, ওই কাজটার শেষে যে রেজাল্টটা সে চায়, শেষ পর্যন্ত সে কি সেই অ্যাটেনশনটা ধরে রাখতে পারে? কখনোই পারে না। এটার পার্সেন্ট কত? 99%। যার জন্য 99% মানুষই কাজটা শুরু করার পরে মাঝপথে কি করে? কাজটা বন্ধ করে দেয়। বন্ধ করার কারণে কি? সে কাজটা কমপ্লিট করতে পারে না, যার জন্য 99% মানুষ সাকসেস হতে পারে না। 1% মানুষ তাদের লাইফে তারা কি করে? দেখবেন 100% একটা কাজ শুরু করছে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট সম্পূর্ণ হবার জন্যে তার ফুল অ্যাটেনশন সে কাজে মনোযোগ রাখে। কোনো ধরনের কোনো বাধা, কোনো ধরনের কোনো প্রবলেম তার অ্যাটেনশনকে কি করতে পারে না? নষ্ট করতে পারে না।
এই অ্যাটেনশনকে নষ্ট না করাটাই হচ্ছে কি একটা মানুষের সফলতার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন কোশ্চেন হচ্ছে, দেখেন এই যে এত পরিশ্রম করে মোবাইলের সামনে 10টি বিষয় নিয়ে আলোচনা করলাম, দেখেন আমি তো ভিডিওটা তৈরি করছি, আলহামদুলিল্লাহ আমি একটা প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজার হিসাবে আছি। তো সেই ক্ষেত্রে একটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের শুরু থেকে জার্নিটা অনেক কঠিন হয়, বাট আপনি কাজটা যখন শেষ করবেন, যখন আপনি মনোযোগ সহকারে আপনার কাজটা শুরু করবেন, অবভিয়াসলি আপনি কি আপনার লাইফে সাকসেস হতে পারবেন। এই যে ভিডিওতে আমি 10টা জিনিস শেয়ার করছি, এক সফলতার ক্ষেত্রে আপনি যদি জীবনে সফল হতে চান, পৃথিবীর একটা পুরুষ মানুষ দেখাইতে পারবেন যে মানুষটা সফল হতে চায় না? সফল হলে এই পৃথিবীর সবচেয়ে মেন এবং প্রধান কারেন্সি কি? টাকা। একজন মানুষ সফল হতে কেন চায়? কারণ সে যাতে বেশি টাকা ইনকাম করতে পারে। বেশি টাকা ইনকাম করলে কি হবে? আপনার পরিবার, সন্তান সবাইকে নিয়ে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। দেখেন, আপনার আজকে যদি টাকা থাকে, আপনার সন্তান অসুস্থ হলে তাকে একটা ভালো ডাক্তার দেখাইতে পারবেন, আপনার সন্তানকে ভালো একটা স্কুলে লেখাপড়া করাইতে পারবেন, আপনি আপনার মা বাবাকে ভরণ পোষণ করতে পারবেন। তাহলে আপনার সাকসেস আপনি সবাই চায়, আপনার সন্তান চায় যে আমার বাবা একজন সাকসেসফুল মানুষ হোক, আপনার ওয়াইফ চায় যে আমার হাজবেন্ড একজন সাকসেসফুল মানুষ হোক, আপনার বাবা মা চায় যে আমার সন্তান একজন সফল মানুষ হোক। তাহলে আপনি কেন চান না? এই যে 10টা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, একটা বিষয়ের সাথে আপনি ডিসএগ্রি করতে পারবেন? একটা বিষয়ের সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারবেন যে ভাই আপনি যে 10টা পয়েন্ট আলোচনা করছেন সফলতার ক্ষেত্রে, 10টা পয়েন্ট দরকার নেই? যদি একটা পয়েন্ট নিয়ে আপনি আমার সাথে ডিসএগ্রি করতে পারেন, যদি আপনি আমার কমেন্ট বক্সে লিখতে পারেন যে সফলতার জন্য এই বিষয়টা দরকার না, এটা স্কিপ করলেই হয়, আমি আপনার কাছ থেকে শিখব, টু বি অনেস্ট। কিন্তু আমার 21 বছরের জার্নি, আমি যে সেক্টরে আছি এই সেক্টরের 21 বছরের একটা এক্সপিরিয়েন্স, সেইখান থেকে এই 10টা বিষয় নিয়ে আলোচনা করা। বিলিভ মি, আমার জীবনে একটাই লক্ষ্য, সেটা কি? মানুষের জীবনে সে যাতে সাকসেস হইতে পারে, সেই জায়গা যদি আমার 1% ইম্প্যাক্ট থাকে তার জীবনে, যদি আমার এতগুলো কথা বলার একটি কথা তার জীবনে সফল হওয়ার ক্ষেত্রে কাজে লাগে, এটাই তো আমার সফলতা, এটাই আমার আনন্দ, এটাই আমার চাওয়া। আমি চাই মানুষ তাদের জীবনে সফল হোক। দেখেন, দুনিয়াটা হচ্ছে একটা মুসাফিরখানা, এখানে আমি আপনি আসছি, প্রত্যেকেরই একটা টাইমটা কি? দেখেন, আমি আপনি যেদিন পৃথিবী থেকে আসছি ওই দিনই কলাম আমার আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, অর্থাৎ আমার আপনার নামে একটা চিঠি ইস্যু হয়ে গেছে যে পৃথিবীতে আসছি মানে কি, এই পৃথিবীর ফিক্সড একটা টাইম শেষে আমার আপনাকে কি করতে হবে? বিদায় নিয়ে চলে যেতে হবে। ইটস আ ম্যান্ডেটরি। আপনি পৃথিবীর ইতিহাস চেক করেন, আমাদের যে সকল নবী রাসূলগণ যারা পৃথিবীতে আসছে তারাই বিদায় নিয়ে চলে গেছে। আমি আপনি তো সামান্য আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার রাসূলকে অনেক ভালোবাসি। আমি চাই মৃত্যুর পরে অবশ্যই যে 3টা কোশ্চেন করবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নবীকা, এই 3টা প্রশ্নের উত্তর আমি দিতে চাই। ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে আমি যেন দিতে পারি, সেইভাবে আমি প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ দেখেন, দুনিয়ার জীবনটা হচ্ছে টেম্পোরারি। একবার চিন্তা করেন যে পৃথিবীর প্রত্যেকটা কাজ 2 জায়গায় সংগঠিত হয়,
একটা হচ্ছে মানুষের ব্রেনে, তারপরে বাস্তবে। পৃথিবীর এমন একটা কাজ আপনি দেখাইতে পারবেন যেটা মানুষের ব্রেনে সংগঠিত না হইলে সে বাস্তবে করতে পারবে না, নাথিং। দেখেন, মৃত্যুর দুনিয়াতে আমরা যারা লেখাপড়া করছি, মনে করেন যে কোনো পরীক্ষা এক্সামের আগের দিন যে সাবজেক্টের উপরে আমরা পরীক্ষা দিব নেক্সট ডে, সেই প্রশ্নপত্র যদি আমরা একদিন আগে পাই, তাহলে ওই পরীক্ষায় 100-তে 100 নাম্বার পেতে আমাদের কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। কেন? কারণ প্রশ্নের পত্রের প্রত্যেকটা প্রশ্ন আমার আপনার জানা। কিন্তু দেখেন, একটা ফিলোসফি আপনি মিলাই দেখেন, একটা মানুষের 70-80-90 বছর জিন্দিগিতে প্রত্যেকটা মানুষ জানে 3টা প্রশ্ন ওপেন। সেটা কি? মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিয়কা। দ্যাট মিনস মৃত্যুর পরে কবরে 3টা প্রশ্ন করা হবে। কিন্তু সবচেয়ে মূল এবং মেন ফ্যাক্ট কি জানেন? এই 3টা প্রশ্নের উত্তর 1000 জনে 999 জন দিতে পারবে না। প্রশ্ন তো জানা কমন, বাট মিলাই নেন যে কত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা কি করি? অবহেলা করি। বিকজ অফ এটা আমাদের সফটওয়্যারেই নাই, এটা আমাদের ব্রেনে নাই যে আমি পৃথিবী থেকে যেদিন আসছি ওই দিনই আমার নামে একটা মৃত্যু পরোয়ানা, একটা চিঠি রেডি হয়ে আছে। একটা সময়ের পরে আমি আপনি কি করব? এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। এখন মেন ফ্যাক্ট, দ্যাট মিনস যেহেতু আমি বিদায় নিয়ে চলেই যাব, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার দ্বারা অন্য একটা মানুষের যদি উপকার হয়, আমার একটা পরামর্শে অন্য একটা মানুষের জীবন যদি একটু পরিবর্তন হয়, সমস্যা কোথায়? এইটাই আমার চাওয়া, এইটাই আমার মেন গোল। এর বাইরে আমার কোনো কিছু চাওয়া নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কোটি শুক্রিয়া। বাচ্চা পোলাপান নিয়ে 2 বেলা কে আসি, হয়তো অনেক অর্থ সম্পদ নাই, কিন্তু যে টাকা বেতন পাচ্ছে আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছে, কারো কাছে হাত পাতা লাগতেছে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি যে 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, অবশ্যই এই 10টা পয়েন্ট আপনারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। যদি নিয়মিতভাবে এই 10টা পয়েন্ট নিয়ে আপনি 10টা পয়েন্ট নিজের অভ্যাসের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আগামী 6 মাস পরে, 6 মাসের আগের আপনি এবং 6 মাসের পরের আপনি নিজেই সেলফ অ্যানালাইসিস করতে পারবেন। আকাশ আর পাতাল ব্যবধান। আপনি যদি এই 6টা পয়েন্ট নিজের স্কিলের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারেন, দৈনন্দিন কাজে যদি আপনি এই 10টা পয়েন্টকে অ্যাড করতে পারেন, তাহলে আপনার আগামী 5 বছর পরে আপনি যেটা চান ওইটা 1 বছর পরে আপনি পেয়ে যাবেন। আপনি লিখে রাখেন, ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে সবই সম্ভব। আমার চাওয়া এবং আমার লক্ষ্য একটাই, সেটা কি? আপনার সফলতার ক্ষেত্রে যদি আমার বলা একটা বিষয় আপনি কাজে লাগান এবং আপনি উপকৃত হন, এইটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আমি সবসময় আল্লাহ পাকের কাছে 3টা জিনিস চাই। 1 নম্বর হচ্ছে আমি যেন সর্বদা সত্য কথা বলতে পারি। 2 নম্বর হচ্ছে মানুষের উপকারে আমি যেন অবদান রাখতে পারি। এবং 3 নম্বর হচ্ছে এই পৃথিবী থেকে আল্লাহ পাক যখন আমাকে মৃত্যু দিবেন, অবশ্যই একজন প্রকৃত মুসলিম এবং ইমানদার এবং জান্নাতি হিসাবে যেন মৃত্যুবরণ করতে পারি। এবং এই পৃথিবীতে থাকাকালীন প্রত্যেকটা মানুষের হক আমি যেন পরিপূর্ণ আদায় করতে পারি। একটা টাকা ঋণী থেকে আল্লাহ পাক আমাকে যেন মৃত্যু না দেয়। এবং আমার জীবনের আর একটা স্বপ্ন, আমি জীবনে একবার হইলেও পবিত্র কাবা ঘর হজ করতে চাই, একবার উমরা করতে চাই। এটা হচ্ছে আমার জীবনের একটা স্বপ্ন। এবং আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন হচ্ছে এই পৃথিবীতে মিনিমাম 1 কোটি মানুষের কাছে আমি পরিচিতি লাভ করতে চাই। এই 1 কোটি মানুষের মধ্যে মিনিমাম 10 লক্ষ মানুষ লাইফে, এই 10 লক্ষ মানুষের লাইফে যেন আমি
ভ্যালু অ্যাড করতে পারি, আমার জ্ঞান, আমার নলেজ যেন আমি তাদের সাথে শেয়ার করতে পারি, এবং এইটা দিয়ে তারা যেন তাদের লাইফ পরিবর্তন করতে পারে। এটাই হচ্ছে আমার মূল পারপাস, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আল্লাহ পাক অবশ্যই আমার প্রত্যেকটা নেক চিন্তা এবং স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।